আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমাদের ক্লাস যে কোষ বিভাজন, এটার উপরে মেডিকেল স্টুডেন্টের যতগুলো প্রশ্ন হইতে পারে, যা যা হইতে পারে আমরা সবগুলোই দেখাই দিব। তোমরা জাস্ট ততটুকুই পড়বা, ঠিক আছে? তাহলে প্রথমেই দেখো, এই অধ্যায়টার প্রথমে এখানে দিছে যে জাইগোট একটা কথা বলছে, যে জাইগোট তোমরা জানো যে জাইগোট কি? নিষিক্ত ডিম্বাণু। তার মানে কি? শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে যেটা তৈরি করে সেটাই কি? জাইগোট। আর এই জাইগোট সবসময় কি? টু এন, তাই না? নিষেক প্রক্রিয়া তৈরি, এটা আমরা জানি। তো কোষ বিভাজন একটা সংজ্ঞা দিচ্ছে যে কোষ বিভাজন এটা একটা প্রক্রিয়া যেখান থেকে একটা কোষ থেকে দুইটা কোষ বা দুইটা চারটা কোষ তৈরি হতে পারে। তাহলে দেখো, একটা কোষ থেকে দুইটা কোষ বা চারটা কোষ। তো আমরা জানি মাইটোসিস প্রক্রিয়া একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়, অ্যামাটোসিস প্রক্রিয়া একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়, বাট মিওসিস প্রক্রিয়া একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হয়। ঠিক আছে? তাহলে চারটা, একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হয় কি? মিওসিস প্রক্রিয়া। আর দুইটা তৈরি হবে কি? মাইটোসিস প্রক্রিয়া। ঠিক আছে? অ্যামাটোসিসও দুইটা হয়। তাহলে কোষ বিভাজন আবিষ্কার করছে কি? ওয়াল্টার ফ্লেমিং। কত সালে? 1882 সালে। সর্বপ্রথম কোন প্রাণীতে আবিষ্কার করছে? সামুদ্রিক স্যালামেন্ডার, এই যে ট্রাইটোরাস ম্যাকুলোসা। ঠিক আছে? সামুদ্রিক স্যালামেন্ডারের সর্বপ্রথম তিনি আবিষ্কার করছে, যার বৈজ্ঞানিক নাম হলো কি? ট্রাইটোরাস ম্যাকালোসা। ঠিক আছে? ওয়াল্টার ফ্লেমিং লক্ষ্য করে। এখান থেকে এতটুকুই। এরপরে দেখো, ডিপ্লয়েড কোষ, হ্যাপ্লয়েড কোষ। আমরা জানি কি? জনন কোষ যেটা আছে, কেবলমাত্র জনন কোষ মানে কি? গ্যামেট। আর কি কি গ্যামেট আছে কত? একটা আছে শুক্রাণু, আরেকটা আছে কি? ডিম্বাণু, তাই না? এরাই কেবলমাত্র কি? এন। এন মানে কি? হ্যাপ্লয়েড। এরাই কেবলমাত্র হ্যাপ্লয়েড মানে কি? 23টা ক্রোমোজোম, তাই না? আর বাকি আমাদের যত দেহের কোষগুলো আছে, সব দেহ কোষগুলো কি? টু এন বা ডিপ্লয়েড, তাই না? তাহলে জনন কোষ হলো হ্যাপ্লয়েড, আর দেহ কোষ হলো কি? ডিপ্লয়েড। ঠিক আছে? আর জনন কোষ তৈরি হয় কেমনে? মিওসিস প্রক্রিয়া। জনন কোষ তৈরি হয় কেমনে? মিওসিস প্রক্রিয়া। ঠিক আছে? জনন কোষ যে এন হইলো, আমার পুরো বডিতে যতগুলো কোষ আছে সবগুলাই কিন্তু টু এন। তাহলে জনন কোষ এন কেমনে তৈরি হইলো? অবশ্যই টু এন থেকে এন, আমার বডির কোনো টু এনটা বিভাজন হয়ে এন হইছে। আর আমরা জানি ক্রোমোজোম অর্ধেক হ্রাস পায় কি? মিওসিস প্রক্রিয়া। ঠিক আছে? এই জন্য মনে রাখবা, জনন কোষ তৈরি হয় অল টাইম কি? মিওসিস প্রক্রিয়া। ঠিক আছে? একটা জায়গাতেই আমাদের মিওসিস থাকে, বাকি কোনো জায়গায় মিওসিস থাকে না। কোষ বিভাজনের প্রকারভেদ: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিস হলো কি? প্রত্যক্ষ বিভাজন। মাইটোসিস হলো কি? সমীকরণিক বিভাজন। মিওসিস হলো হ্রাসমূলক বিভাজন। এবার দেখো অ্যামাইটোসিস। এখানে কি হয়? নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম কোনো জটিল প্রক্রিয়া নাই, ডিরেক্ট ভাগ হয়ে যায়। ডিরেক্ট সরাসরি সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস একসাথে ভাগ হয়ে যায়। অ্যামাইটোসিসে এটা মনে রাখবা যে একসাথে হয়, কিন্তু নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম কি? একসাথে বিভক্ত হয়ে যায়। কোনো জটিল প্রক্রিয়া না, ডিরেক্ট ওই যে ভাঁজ হওয়ার মতো। এটা কাদের কাটে হয়? ইস্ট, অ্যামিবা, এদের মেনলি এককোষী জীব যারা আছে তাদের ক্ষেত্রে হয়। আমরা তো জানি কি? ব্যাকটেরিয়া হলো কি? এককোষী। তাহলে ব্যাকটেরিয়ার মধ্যেও কিন্তু এটা হয়। ব্যাকটেরিয়ার মধ্যে যেটা হয় ওটার নাম আবার দ্বিভাজন। ওই দ্বিভাজন কিন্তু কিছু না, এক ধরনের অ্যামাইটোসিস। ঠিক আছে? তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে যে দ্বিভাজন হইতেছে ওইটাও কিন্তু মেইনলি এই অ্যামাইটোসিস। এছাড়া ইস্ট, অ্যামিবা এদের ক্ষেত্রেও কি? অ্যামাইটোসিস হয়। এটা মনে রাখবা। এবার আসো মাইটোসিস বা সমীকরণিক বিভাজন। এই মাইটোসিসের নামটা সমীকরণিক কেন কত? কারণ এখানে নিউক্লিয়াস একবার বিভক্ত হয়, ক্রোমোজোমে একবার বিভক্ত হয়। ঠিক আছে? নিউক্লিয়াসে একবার, ক্রোমোজোমে একবার। কিন্তু মিওসিসে কি হয়? নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার। এই জিনিসটা একটু মনে রাখবা বা খাতায় একটু ছোট করে লিখবা যে মাইটোসিসে দুইটাই এক এক, নিউক্লিয়াসও এক, ক্রোমোজোম এক। কিন্তু মিওসিসে কি? নিউক্লিয়াস দুই আর ক্রোমোজোম একবার বিভক্ত হয়। ঠিক আছে? আর মাইটোসিসে মাতৃকোষ যা, আর পোলাপান বা অপত্য কোষও তাই। মাতৃকোষ যদি টু এন হয়, ওই টু এন থেকে দুইটা টু এনই তৈরি করবে। মাতৃকোষ যদি এন হয়, ওই এন থেকে দুইটা এনই তৈরি করবে। মানে মাইটোসিসে অপত্য কোষ আর মাতৃকোষ একই। ঠিক আছে? পোলাপানগুলো দেখতে অনুরূপ মায়ের মতো। এই জন্য এটা হলো সমীকরণিক। ঠিক আছে? যেহেতু একই। ক্রোমোজোম সংখ্যা কি? সমান থাকতেছে। ক্রোমোজোম সংখ্যা এরও যা টু এন, বাচ্চারও টু এন, মায়েরও টু এন। ঠিক আছে? কিন্তু মিওসিসে কি হয় কত? মায়ের থেকে টু এন কিন্তু বাচ্চার হয় এন। তার মানে বাচ্চার ক্রোমোজোম কি হইতেছে? অর্ধেক কমে যেতেছে। এই জন্য এটা হলো হ্রাসমূলক বিভাজন। ঠিক আছে? মাইটোসিসে যেহেতু সমান থাকতেছে, একটা সমীকরণ মেনটেন করতেছে, এই জন্য সমীকরণিক বিভাজন। কিন্তু মিওসিসে কি হয়? হ্রাস পায়, এই জন্য কি? হ্রাসমূলক বিভাজন। তো আমরা জানি একটা কোষ যদি আমি একাই, একটা কোষে মেইনলি প্রধান দুইটা পার্ট, একটা থাকে নিউক্লিয়াস আর একটা থাকে সাইটোপ্লাজম। তো একটা কোষ বিভাজন করে দুইটা কোষ তৈরি করতে গেলে আমার দুইটা নিউক্লিয়াস তৈরি করতে হবে প্রথমে, তারপর সাইটোপ্লাজমগুলোরে আলাদা করে দিতে হবে, তাই না? যেহেতু কোষ মানেই কি? নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। তাহলে প্রথমে নিউক্লিয়াস আমি দুইটা তৈরি করব, এরপর সাইটোপ্লাজম, ওই নিউক্লিয়াসটা একটু সাইটোপ্লাজম দিয়ে দেবো, ওই নিউক্লিয়াসটা একটু সাইটোপ্লাজম দিয়ে দেবো। তাহলে দুইটা কোষ কিন্তু হয়ে গেল। তাহলে অ্যামাইটোসিসে এই নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম একসাথেই বিভক্ত হয়ে দুইটা তৈরি করে। কিন্তু মাইটোসিসে আগে হয় নিউক্লিয়াসের বিভাজন, পরে হয় সাইটোপ্লাজমের বিভাজন, তাই না? এই জন্য এটা একটা জটিল প্রক্রিয়া। আগে একটা নিউক্লিয়াসের বিভাজন হবে, পরে সাইটোপ্লাজমের বিভাজন হবে। তো এই নিউক্লিয়াসের বিভাজনটাকে বলে ক্যারিওকাইনেসিস। আর এরপরে যে সাইটোপ্লাজমের বিভাজন হয় তাকে বলে সাইটোকাইনেসিস। ঠিক আছে?
তাহলে মাইটোসিস কিন্তু অ্যামাইটোসিসের মতো এত সহজ না। আগে নিউক্লিয়াসের বিভাজন হয় ক্যারিওকাইনেসিস, এরপরে সাইটোপ্লাজমের বিভাজন হয় যেটা সাইটোকাইনেসিস বলে। আর মনে রাখবা এখানে কি নিউক্লিয়াসে একবার ক্রোমোজোমে একবার, ঠিক আছে, নিউক্লিয়াসে একবার ক্রোমোজোম একবার, এটা তোমরা একটু লিখে নিবা। অ্যান্ড অপত্য কোষে যা ক্রোমোজোম মাতৃকোষে তাই ক্রোমোজোম, মাতৃকোষে 2n থাকলে অপত্য কোষেও 2n, মাতৃকোষে যা থাকবে অপত্য কোষে তাই থাকবে। তাহলে দেখো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ থেকে এই যে নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার বিভক্ত হয় তাকে কি বলে? মাইটোসিস কোষ বিভাজন। অর্থাৎ কি একটি কোষ নিউক্লিয়াস বিভাজিত হয়ে সম আকৃতি, আগে দেখো সম আকৃতির সমগুণ সম্পন্ন দুইটি অপত্য নিউক্লিয়াস, তার মানে কি অপত্য কোষগুলা মাতৃকোষের আকারে সমান, তাদের নিউক্লিয়াসও এরকম, তাদের গুণও এরকম। নিউক্লিয়াস যদি একই থাকে, ক্রোমোজোম যা থাকবে তাহলে কি বৈশিষ্ট্যগুলো কি তাই থাকবে না, সমগুণ সম্পন্নই হবে, ঠিক আছে, তাকে বলে মাইটোসিস। এইটার হলো দুইটা ধাপ, কি ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। তো ক্যারিওকাইনেসিস নামটা দিছে বিজ্ঞানী স্লাইখার, এটা কিন্তু এমসিকিউ আসে। আর ওয়াল্টার ফ্লেমিং নামকরণ করছে এই মাইটোসিস। তাহলে মাইটোসিসের নামকরণ করছে কি? ওয়াল্টার ফ্লেমিং। কোষ বিভাজন আবিষ্কার করছে কি? ওয়াল্টার ফ্লেমিং। সামুদ্রিক স্যালামেন্ডার, ঠিক আছে, ট্রাইটোরাস ম্যাকুলোসা, সেখানে আসলে প্রথমে দেখছে। তাহলে এটা মনে রাখো, এটার এই জন্য কি যেহেতু নিউক্লিয়াস আর ক্রোমোজোম উভয় একবার করে বিভক্ত হয় এন্ড অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এই জন্য এটাকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলে। এই দুইটা লাইন বলতে হবে, ঠিক আছে, দুইটাই একবার করে হয় এবং ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এই দুইটা লাইন লিখলেই হয়। মাইটোসিস কোথায় ঘটে? মনে রাখো দুনিয়ার সব জায়গাতে মাইটোসিস ঘটে। অ্যামাইটোসিস ঘটে শুধু কি ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা ওদের ক্ষেত্রে। মিওসিস ঘটে কেবলমাত্র জনন মাতৃকোষে, মানে জনন কোষ জনন মাতৃকোষে, এই কথাগুলো থাকবে মিওসিসে। বাকি দুনিয়ার সবকিছুতে মাইটোসিস। এই যে এগুলো এত আছে না, শাখা প্রশাখা এনদেন, এগুলো মনে রাখার দরকার নেই। মনে রাখবা সব জায়গাতে কি হয়? মাইটোসিস হয় সব জায়গাতে। যে কোনো অঙ্গের গঠন ও বৃদ্ধি, একটা অঙ্গ ছোট আছে ওটা আস্তে আস্তে বড় হবে, ঠিক আছে, এই যে বৃদ্ধি হইতেছে বা গঠন হইতেছে এগুলো হলো মাইটোসিস। মিওসিস কেবলমাত্র জনন কাজ, রিপ্রোডাকশন, পোলাপান তৈরি করতে গেলে বা বাচ্চা তৈরি করতে গেলে ওইখানে লাগে। বাকি মাইটোসিস সবকিছুই, ছোট একটা জিনিস বড় হবে ওটা হলো মাইটোসিস। ছোট একটা গাছ বড় হইতেছে, ছোট একটা বাচ্চা বড় হইতেছে, ঠিক আছে, গাছের নতুন পাতা হইতেছে, গাছের শিকড় হইতেছে, মুকুল থেকে ফল হইতেছে, সবকিছু মাইটোসিস দুনিয়ায়। তোমার হাতে কোথাও কাইটে গেছে, আবার যে মাংস পুনরায় আগের মতো হয়ে যায়, তাই না, ক্ষতস্থান পূরণ হয়, এটা কি? মাইটোসিস। সবকিছুই মাইটোসিস, ঠিক আছে। এই যে বৈশিষ্ট্য, এই যে গোলগুলা দেওয়া আছে এগুলা পড়বা, ঠিক আছে, এগুলা দেখলে এখানে হবে। এবার দেখো কোষচক্র বা ইন্টারফেস। কোষচক্র মানে কি? একটা কোষ জন্ম নেবে, এরপর একটু বড় হবে, এরপর আবার বিভক্ত হয়ে যাবে, বিভাজন হয়ে যাবে, এই তিনটারে একসাথে কোষচক্র বলে। তাহলে একটা কোষের সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই তিনটা কাজে যে চক্রের মাধ্যমে সমান হয় সেটা কোষচক্র। একটা পূর্ণবয়স্ক মানুষের দেহে 100 ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন মানে 10^12, তাহলে 100 ট্রিলিয়ন মানে কত? 10^14 ট্রিলিয়ন কোষ থাকে। হার্ডওয়্যার ও পিল্ক কি করে? এই কোষচক্রটা আবিষ্কার করে। কোন কোন কোষ বিভক্ত হয় না? খুবই ইম্পর্টেন্ট, দেখো পূর্ণাঙ্গ লাল রক্তকোষ মানে কি? লোহিত রক্তকণিকা, পেশি কোষ, স্নায়ু কোষ, স্থায়ী কোষ, খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা সাপ দিয়ে মনে রাখবা, সাপ। দন্তের সতে কি কত? স্থায়ী কোষ, স্থায়ী কোষ। আরেকটা দন্তের স দিয়ে কি কত? স্নায়ু কোষ, স্নায়ু কোষ। তাহলে দন্তের সতে দুইটা। স্নায়ু কোষের মানে কি কত? নিউরন, নিউরন বা নার্ভাস টিস্যু। আর পথে কি কত? পরিণত লোহিত রক্তকণিকা, পরিণত আরবিসি বা লোহিত রক্তকণিকা, যে কোনো রক্তকণিকা আসলে। আরেকটা পথে কি কত? পেশি কোষ, ঠিক আছে। এই চারটা জিনিস বিভক্ত হয় না, খুবই খুবই ইম্পর্টেন্ট। আর কিছু কিছু আছে খুব বেশি বিভক্ত হয়, যেমন কি ভ্রূণ। ওই যে বললাম না, ভ্রূণ মানে কি? ছোট একটা বাচ্চা, তার তো তাড়াতাড়ি বড় হইতে হবে, তাহলে বড় হইতে গেলে তাড়াতাড়ি তার কোষ বিভাজন হইতে হবে। মূল, শিকড়ের যে মাথা, শিকড় আস্তে আস্তে লম্বা হয়ে মাটির গভীরে যায় না, তাহলে শিকড়টা তো তাড়াতাড়ি বিভক্ত হইতে হবে, তাই না। কাণ্ডের শীর্ষ বা মেরিস্টেম, এই যে কাণ্ড নতুন পাতা হয়েছে তার যে শীর্ষটা, ওটা দ্রুত বিভাজন হইতে হবে না, তাহলে এই জিনিসগুলো দ্রুত বিভাজন হয়। তাহলে একটা কোষচক্রের দুইটা ধাপ মেনলি, একটা হলো ইন্টারফেস আর একটা হলো কি? মাইটোসিস। ইন্টারফেস মানে কি? ওই যে কোষ জন্ম নেওয়ার পর থেকে বিভাজন মানে দুই ভাগে ভাগ হইলো তার আগ মুহূর্ত পর্যন্ত সময়। একটা কোষ জন্ম নিচ্ছে, আস্তে আস্তে একটু বড় হবে, বড় হয়ে কি তারপর তো বিভক্ত হবে। ওই জন্ম নেওয়ার পর থেকে বিভক্ত হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, সেটা হলো কি? ইন্টারফেস। আর ইন্টারফেসের পরে কি ঠাস করে বিভক্ত হয়ে যায়, যেটা হলো কি? মাইটোসিস বা এম ফেস। মাত্র বিভক্ত হইতে 5 থেকে 10% সময় লাগে। আর পুরা ইন্টারফেস মানে জন্ম নেওয়ার পর থেকে ওই ওটার আগ পর্যন্ত, এখানে প্রায় 90 থেকে 95% সময় লাগে। এই ইন্টারফেসটা ভাগ করা হয় কি? জি1 দশা, এইচ দশা আর জি2 দশা, খুবই খুবই ইম্পর্টেন্ট। জি1 থেকে 30 থেকে 40 একদম মুখস্থ, এস হলো 30 থেকে 50, তারপরে হলো জি2। সিকোয়েন্সটা মনে রাখবা, আগে জি1, তারপর এস, তারপরে জি2। জি1 হলো কত? 30 থেকে 40 একদম মুখস্থ, 30 থেকে 40, 30 থেকে 50, 10 থেকে 20, 30 থেকে 40,
এরপরে যে 30 থেকে 50 মানে কি এজ দশা। এরপরে G2 কত 10 থেকে 20। ঠিক আছে, আর এজ দশাতে মনে রাখবা ডিএনএ প্রতিলিপন হয়, খুবই খুবই ইম্পর্টেন্ট ডিএনএ প্রতিলিপন বা সংশ্লেষ, এগুলো আমরা আসতেছি। দেখো তার মানে কি এম ফেজ আর কি মাইটোসিস, তাই না? কত ভাগ সময় লাগে এটা আমরা এখানে দেখছি, তো 5 থেকে 10 ভাগ, আর দেখো এখন কোনো নির্দিষ্ট সময়ে দেহের অল্প সংখ্যক কোষ মাইটোসিস প্রক্রিয়ায়, আচ্ছা এ দরকার নেই। এই কোষ বিভাজনের জন্য যে উদ্দীপনা এখানে বলছে সাইক্লিন ডিপেন্ডেন্ট যৌগ, এটা আমরা পরে আসতেছি, এটা আমি দেখি। এই কোষ চক্র নিয়ন্ত্রণ করে মেইনলি সিডিকে, ঠিক আছে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এই একটা এনজাইম, কি এটা এনজাইম। সিডিকে মানে কি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, মানে এই কাইনেস এনজাইমটা সাইক্লিনের উপর ডিপেন্ডেন্ট, সাইক্লিন না হলে সে কাজ করতে পারে না, সাইক্লিন না হলে সে কাজ করতে পারে না, আর সে যদি কাজ না করতে পারে তাহলে কোষ চক্র নিয়ন্ত্রিত হবে না। মনে রাখবা কাইনেস এনজাইম, কাইনেস নাম আছে কাইনেস, কাইনেস মানে কি কত, কোন যৌগের সাথে ফসফেট, কোন যৌগের সাথে ফসফেট যুক্ত করা বা ফসফেট ছাড়ানো, এক কথায় ফসফেট যুক্ত করবে বা ফসফেট সরাবে, এটা হলো কাইনেস এনজাইমের কাজ। তো এটা এমনই একটা কাইনেস যে কোষ চক্রটা নিয়ন্ত্রণ করে, বাট এই কাইনেসটা কি সাইক্লিন ডিপেন্ডেন্ট, মানে সাইক্লিন যৌগের উপর নির্ভর করে, এই জন্য নাম সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। বুঝছো, এটা একটা এনজাইম যেটা কোষ চক্র নিয়ন্ত্রণ করে। এরপর এখানে বলছে আমাদের যে বোন ম্যারোতে লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি রেথোফাইট, এটা একটা অন্যদের পড়া। আমাদের যখন লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায় তার মানে কি লোহিত রক্তকণিকা তৈরি করতে হবে, তো লোহিত রক্তকণিকা তৈরি করার জন্য আমার কিডনি তখন কি করে, ইরিথ্রোপয়েটিন একটা হরমোন তৈরি করে। এই হরমোনটার সাথে সাথে কি করবে, আমার যে অস্থি মজ্জা আছে বা বোন ম্যারো আছে, তাই না, আমার হাড্ডির যে মাথাগুলো যে বোন ম্যারো আছে ওই জায়গাগুলো থেকে দ্রুত ইরিথ্রোপয়েসিস করবে বা লোহিত রক্তকণিকা তৈরি করা হবে। ঠিক আছে, তাহলে ইরিথ্রোপয়েটিন হরমোন কিন্তু কিডনি তৈরি করে, কিডনি বা বৃক্ক, যেটা কাজ হলো ইরিথ্রোপয়েসিস, মানে অস্থি মজ্জা থেকে লোহিত রক্তকণিকা তৈরি। তো ইন্টারফেস একটা এই অবস্থায় নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে, এটা বেশ দীর্ঘ একটা দশা। আর এখান থেকে আর কিছু লাগবে না। এবার আসো জি1, তিনটা যে ধাপ ইন্টারফেসের, যে তিনটা ধাপ, জি1 যতটুকু গোল দেবো ততটুকুই পড়বা। একটা কোষ কোষ বিভাজন অংশগ্রহণ করবে কিনা এটা সিদ্ধান্ত নেয় জি1 ধাপে, এটাই ডিরেক্ট এমসিকিউ আসতে পারে। একটা কোষ কোষ বিভাজন অংশগ্রহণ করবে কিনা এটা কোন ধাপে ডিসাইড হয়, সেটা হলো জি1 ধাপে। আর এখানে সাইক্লিন প্রোটিন তৈরি হয়, এই যে বললাম না কেবল যে কোষ চক্র নিয়ন্ত্রণ করে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এই কাইনেস যে এনজাইমটা সেটা কি সাইক্লিনের উপর ডিপেন্ডেন্ট, ওই সাইক্লিনটা তৈরি হয় জি1 ধাপে। তাহলে জি1 ধাপে সাইক্লিন তৈরি না হলে কি বাকি ধাপগুলা কি হবে, যাবেই না, কোষ বিভাজন তো হবেই না। তাহলে এখানে কি সাইক্লিন তৈরি হয়, ঠিক আছে। তারপর ওই যে এরপরে কি এই যে ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, বললাম না সাইক্লিন তৈরি হওয়ার কারণে কি ওই যে কাইনেস এনজাইমটা কাজ করতে পারে, আর কাইনেসের কাজ কি ফসফেট যুক্ত করা, মানে এই যে ফসফোরাইলেশন করা, তার মানে এই জন্য এখানে ফসফোরাইলেশন হয়। ঠিক আছে, আর এখানে দেখো এই জি1 এর পরবর্তী ধাপ কি এস ধাপ, এস ধাপে কি হয় কত ডিএনএ আরএনএ কি হয় জমা হয়, ওই যে বললাম না ডিএনএ প্রতিলিপন হয়। তাহলে ডিএনএ আরএনএ যে প্রতিলিপনের জন্য যে সকল উপাদান প্রয়োজন সেই উপাদানগুলো কি এক ধাপ আগে আমার তৈরি করে মজুত করে রাখতে হবে না। তাহলে পরবর্তী ধাপে যেহেতু ডিএনএ প্রতিলিপন হবে, ডিএনএ প্রতিলিপন তার জন্য যা যা দরকার তা এই এই জায়গাতে কি আমি জমা করে রাখি। ঠিক আছে, আচ্ছা এখন এই যে একটা কোষ কোষ বিভাজন অংশগ্রহণ করবে কিনা সেটা সিদ্ধান্ত এখানে নেয়। মনে করো সিদ্ধান্ত হইলো যে না তার মধ্যে ঝামেলা আছে, মনে করো তার যে ডিএনএ তে হয়তো গন্ডগোল আছে, এই জন্য সে কি করবে কোষটারে বিভাজনে অংশগ্রহণ করতে দিবে না, মানে এর যে পরবর্তী ধাপ জি1 ধাপ কি করবে ওই কোষটারে আর এস ধাপে দিবে না, কারণ কি অনিউক্লিয়াসে ঝামেলা আছে, তাই না, অনিউক্লিয়াসে ঝামেলা আছে। তাহলে এই কোষটা এখন অসুস্থ অবস্থায় আছে, এর আমি কি করব পরবর্তী ধাপে পাঠাবো না। ঠিক আছে, তাহলে তখন আমি কই পাঠাবো রে, ওই আমৃত্যু দেখবা যে জি1 উপপর্যায়ে থাকে। ঠিক আছে, বড় যে মেডিকেলের বইগুলো আছে সেখানে দেখবা জি0 একটা ফেজ আছে, কিন্তু তোমাদের বই নাই। মনে রাখবা এখানে আজীবন থাকে, মানে তার একটা সময় দেওয়া হয় যে তুমি রিপেয়ার হও, তুমি তো অসুস্থ তুমি সুস্থ হও, তো যতদিন সে সুস্থ না হয় ততদিন তার পরবর্তী ধাপে পাঠায় না। যদি দেখে কখনোই সুস্থ হয় না তাহলে তারা অমনি আজীবন রাখে, একটা টাইমে তারা মেরে ফেলে। ঠিক আছে, অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় মেরে ফেলে। তো এটা মরলে 30 থেকে 40 ভাগ সময় লাগে। তাহলে এই চারটা পয়েন্ট যেগুলো গোল দিছে এগুলো পড়ে। এজ দশা আসো, এজ দশা মানে সিনথেসিস, মানে কি সংশ্লেষ, সংশ্লেষ দশা এটা। ঠিক আছে, সংশ্লেষ দশা এর মেইন কাজ কি ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপন বা ডিএনএ অনুলিপন, একটাই কথা। ঠিক আছে, হিস্টোন প্রোটিন তৈরি করে, আর 30 থেকে 50 ভাগ, এখান থেকে আর কিছু আসে না। এই দশা ডিএনএ প্রতিলিপন বা ডিএনএ সংশ্লেষণ বা এগুলো আসে। জি2 ধাপে আসো, জি2 ধাপে কি মাইক্রোটিউবুলস তৈরি হয়, যেটা কি স্পিন্ডল তন্তু তৈরিতে অংশগ্রহণ করে। ঠিক আছে, ম্যাচুরেশন প্রোগ্রামিং ফ্যাক্টর তৈরি হয়, এটিপি তৈরি হয়, এডিপি না এটিপি, আর 10 থেকে 20 ভাগ সময় লাগে। এই কয়েকটা জিনিস পড়ো। এরপরে কোষ চক্র নিয়ন্ত্রক এগুলো আছে, এগুলো দরকার নেই, এগুলো আসলে আসা না। ঠিক আছে, এগুলা তেমন একটা আসতে দেখা যায়নি, তোমরা চাইলে পড়তে পারো, কিন্তু এগুলা খুব একটা আসতে দেখা যায়নি, কোনোবারই আসে নাই। এরপরে এগুলা দরকার নাই, একবার আসো মাইটোসিস।
মাইটোসিসের দুইটা ধাপ বললাম, ক্যারিওকাইনেসিস আর কি সাইটোকাইনেসিস, তাই না? আগে নিউক্লিয়াসটা বিভাজন হয়, দুইটা নিউক্লিয়াস তৈরি করবে, এরপর সাইটোপ্লাজমটা ভাগ হয়ে যাবে। তো নিউক্লিয়াসটা যে দুইটা ভাগে তৈরি হবে, দুইটা নিউক্লিয়াস যে বিভাজন হয়ে একটা নিউক্লিয়াস বিভাজন হয়ে যে দুইটা নিউক্লিয়াস তৈরি করবে, মানে ক্যারিওকাইনেসিস ধাপটা, এটার আবার 5টা ধাপ। ওই যে তোমরা পড়ছো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 5টা। ঠিক আছে, তাহলে 5টা ধাপ। তাহলে এবার চলো আমরা 5টা ধাপ, মানে আমরা কিন্তু ক্যারিওকাইনেসিস করতেছি, মানে আমাদের টার্গেট কি একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস বানানি। এটার জন্য আমাদের এখন 5টা ধাপ অতিক্রম করতে হবে। এই 5টা ধাপের লাস্ট টাইমে ফলাফল কি পাবো? দুইটা নিউক্লিয়াস পাবো, দুই মাথায়। এই যে দেখো প্রোফেজ শুরু হয়েছে কি কত, এই যে একটা নিউক্লিয়াস থেকে, লাস্টের টেলোফেজে যা দেখবে দুইটা নিউক্লিয়াস হয়ে গেছে। তাহলে প্রোফেজ থেকে যে ওয়ার্ডগুলো মনে রাখা লাগবে সেগুলো আমি বলতেছি। এটা হলো প্রথম পর্যায়, এটা হলো সব থেকে দীর্ঘস্থায়ী, মানে সব থেকে বেশি সময় লাগে। ঠিক আছে, এখানে দেখো জল বিয়োজন বা ডিহাইড্রেশন ঘটে, তার মানে কি ক্রোমোজোমগুলোর থেকে পানি সরে যাবে। পানি সরে গেলে এরা কি হবে? ক্রমাগত খাটো আর মোটা হইতে শুরু করবে, সংকুচিত হয়ে খাটো আর মোটা হইতে শুরু করে, এটা মনে রাখা লাগবে। এখানে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্ত ঘটতে থাকে। দুইটা জিনিস এখানে ঘটতে থাকে, একটা হলো জল বিয়োজন ঘটে আর খাটো আর মোটা হতে থাকে। একবারে খাটো আর মোটা কিন্তু হয় নাই, খাটো আর মোটা হইতে শুরু করছে। তেমনি নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেনও বিলুপ্ত হইতে শুরু করছে, একবারে কিন্তু হয়নি। এই দুইটা একবারে হয় কিন্তু মেটাফেসে, এখানে শুরু হয়েছে, এরপর প্রোমেটাফেসে আরেকটু বেশি হবে, কিন্তু মেটাফেসে একবারে হবে। তাহলে দুইটা জিনিস কি? পানি বিয়োজন ঘটে, যার কারণে এরা সংকুচিত হয়ে খাটো আর মোটা হইতে শুরু করে। তাহলে সব থেকে খাটো আর মোটা হবে কোথায়? মেটাফেসে। আর খাটো আর মোটা হইতে শুরু করে কোথায়? প্রোফেসে। তেমনি নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াস, ভিতরের যে গোল্লাটা আর বাইরের যে আবরণটা, নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিয়াস, এইটা এখানে বিলুপ্ত ঘটতে থাকে। একবারে বিলুপ্ত ঘটবে কোথায়? ওই মেটাফেজ। ঠিক আছে, এক্সট্রা এটা হলো প্রথম দশা। এখানে জল বিয়োজন ঘটে, এই ওয়ার্ডটা আসে। ঠিক আছে, আর এখানে লাস্ট একটা লাইন, প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুইটা ভাগে ভাগ হয়ে যায়। এই যে দেখো সেন্ট্রোমিয়ার মানে ক্রোমোজোম তো আসলে এরকম, তাই না? এখানে কি হয় কত, এই যে এরকম দুইটা, ওই উপরেরটা ভাগ হয়ে গেছে, এটাও ভাগ হয়ে গেছে, কিন্তু এই যে সেন্ট্রোমিয়ার সে কিন্তু ভাগ হয় নাই, সে দেখো একটাই। এই সেন্ট্রোমিয়ারটা কিন্তু ভাগ হয় নাই। এই সেন্ট্রোমিয়ারটা যদি ভাগ হয়ে যেত তাহলে কি হইতো কত, দুইটা এরকম আলাদা হয়ে পড়তো না? দুইটা আলাদা হয়ে কি দুইটা নিউক্লিয়াস তৈরি, এই দুইটা ক্রোমোজোম তৈরি করতো না? কারণ ক্রোমোজোম তো এইরকমই দেখতে, তাই না? তাহলে একটা ক্রোমোজোম ঠাস করে দুইটা ক্রোমোজোম তৈরি করবে কেমনে? আগে বাহু দুইটা ভাগ হয়ে যাবে, সেন্ট্রোমিয়ারটা ভাগ হবে না। এর পরবর্তী ধাপে সেন্ট্রোমিয়ারও ভাগ হয়ে যাবে। তাহলে শুধু বাহু দুইটা ভাগ হয় কিন্তু সেন্ট্রোমিয়ার ভাগ হয় না, এটা হয় প্রোফেজে। আর সেন্ট্রোমিয়ারও ভাগ হয়ে দুইটা আলাদা ক্রোমোজোম তৈরি করে ফেলবে, তখন এটা হবে মেটাফেজ। ঠিক আছে, তাহলে সব তিনটা জিনিস কিন্তু এখানে হয়েছে, বাট আলটিমেট হবে কি? মেটাফেজ। তাহলে এখানে সেন্ট্রোমিয়ার ব্যতীত ভাগ হয়ে যায়, এই জন্য সেন্ট্রোমিয়ার ব্যতীত ভাগ হওয়ার কারণে এই দুইটারে আমরা ক্রোমাটিড বলবো। ঠিক আছে, এটা একটা ক্রোমাটিড, উপরে আর নিচে মিলে একটা ক্রোমাটিড, এইটা একটা ক্রোমাটিড। কিন্তু যখন ওই সেন্ট্রোমিয়ারও আলাদা হয়ে দুইটা এরকম তৈরি করবে, আলাদা হয়ে যাবে পুরাপুরি, তখন মানে দুইটা ক্রোমোজোম তৈরি করে ফেলছে, দুইটা ক্রোমাটিড থেকে দুইটা ক্রোমোজোম হয়ে গেছে। ঠিক আছে, শুধু পার্থক্যটা কোন জায়গায়? সেন্ট্রোমিয়ার বিভক্ত হইতেছে আর সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় নাই, এই জায়গাতে। ঠিক আছে, তাহলে মনে রাখবা এই পর্যায়ে কি সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, তার মানে দুইটা ক্রোমাটিড তৈরি করে। আর মেটাফেজে কি সেন্ট্রোমিয়ারও বিভক্ত হয়ে যায়, ফলে দুইটা ক্রোমোজোম তৈরি করে ফেলে। ঠিক আছে, ক্রোমাটিডগুলো ক্রোমোজোম তৈরি করে, শেষ। এখানে এই কয়টা জিনিস, এই যে ক্রোমাটিড বল। এবার আসো প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ এটা হলো প্রাক মধ্য পর্যায়। দেখো মেটা মানে মাঝখানে, প্রোমেটাফেজ তার মানে কি মাঝখানে থেকে একটু সরে গেছে, মানে কি প্রাক মধ্য পর্যায়ে, মানে ওদের টার্গেট এখনো মধ্যে ওরা যায়নি। ঠিক আছে, মধ্যের একটু আশেপাশে আছে। এরপরে মেটাফেজ, মেটাফেজ মানে ক্রোমোজোমগুলো একবারে মাঝখানে থাকবে। মাঝখানে মানে কোন অঞ্চল? কত? বিষুবীয় অঞ্চল। তাহলে এখানে কি হয়তো সব থেকে 2 মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, খুবই ইম্পর্টেন্ট। স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী স্থানকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলে। স্পিন্ডল যন্ত্রের যে রেখাগুলা, স্পিন্ডল যন্ত্রটা তো এই যে এরকম, তাই না? এরকম, এরকম, এরকম। তাহলে এগুলো হলো স্পিন্ডল তন্তু। তো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো কিন্তু স্পিন্ডল তন্তু বরাবরই থাকে। একটা সেন্ট্রোমিয়ারও তুমি মাঝখান এই বরাবর কিন্তু পাবা না, সবগুলো দেখবে ওই রেখা বরাবরই আছে। ঠিক আছে, ওরা একটা আকর্ষণ তন্তুর মাধ্যমে এই সেন্ট্রোমিয়ারটাকে স্পিন্ডল তন্তু বরাবরই থাকে, কোনো ফাঁকা জায়গায় থাকে না। তাহলে ওটা ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু বলে। ঠিক আছে, আকর্ষণ তন্তুর মাধ্যমে কিন্তু ওরা যুক্ত থাকে, এই যে ট্র্যাকশন তন্তু বা আকর্ষণ ফাইবারের মাধ্যমে ওখানে যুক্ত থাকে। তো যুক্ত হওয়ার টাইমে হালকা একটা নাড়াচাড়া দিয়ে ওঠে, এটা একটা নৃত্য বা নাচের মতো বলে, এই জন্য এটা বলে ক্রোমোজোমের নৃত্য। ঠিক আছে, তাহলে স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার যুক্ত হওয়ার টাইমে একটা আন্দোলিত হয়ে ওঠে বা নেচে ওঠে, এটা ক্রোমোজোমের নৃত্য বলে। খুবই খুবই আসে যে ক্রোমোজোমের নৃত্য দেখা যায় কোথায়? প্রোমেটাফেজ। ঠিক আছে, তাহলে এখানে স্পিন্ডল যন্ত্র তৈরি হলো। স্পিন্ডল যন্ত্র দুই মাথায় দুইটারে মেরু বলে, আর মাঝখানে ফাঁকা জায়গা, এই যে মাঝখানেরটা, এটারে বলে কি? বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর। তো এই জায়গাতে এই বরাবর যদি ক্রোমোজোম গুলো থাকতো, সেন্ট্রোমিয়ার গুলো যদি এখানে থাকতো, তাহলে ওটা মেটাফেজ বলতাম। বাট এখানে কি মাঝখান থেকে একটু সরে থাকে,
ঠিক আছে, এখনো মাঝখানে পৌঁছায়নি, এই জন্য পুরো মেটাফেজ বলে। আকর্ষণ তন্ত্রের মাধ্যমে যুক্ত থাকে, এটা মনে রাখবা। আর প্রাণী কোষে এখানে অ্যাস্টার রে তৈরি হয়, তাই না? প্রাণী কোষে কি অ্যাস্টার রে। আচ্ছা, এই যে স্পিন্ডল যন্ত্রটা কি দিয়ে তৈরি হয়? কত দুইটা জিনিস দিয়ে, একটা হলো সেন্ট্রিওল, আর একটা হলো কি মাইক্রোটিউবিউলস। মাইক্রোটিউবিউলস, এই দুইটা জিনিস দিয়ে তৈরি হয়। সেন্ট্রিওল তো প্রাণীতে থাকে, তার মানে প্রাণীর ক্ষেত্রে এটা সেন্ট্রিওল দিয়ে তৈরি হয়। আর উদ্ভিদে তো আর সেন্ট্রিওল নাই, তাহলে উদ্ভিদের ক্ষেত্রে মাইক্রোটিউবিউলস দিয়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। ঠিক আছে, তাহলে উদ্ভিদে একটা জিনিস দিয়ে তৈরি হয় আর প্রাণীতে একটা জিনিস দিয়ে তৈরি হয়। ঠিক আছে, এটা একটু মনে রাখবো। এখান থেকে একটুকি অনেক কিছু দেওয়া আছে, বাট ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি তোমাদের বলছি। এটা চিত্রগুলো এইচএসসি কিন্তু চিত্র মাস্ট আসবেই। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, এগুলোর মধ্যে দেখবা যে কোনো দুইটা চিত্র আসছে। অ্যানাফেজ, মেটাফেজ খুবই খুবই আসে, প্রোফেজ এগুলা খুবই আসে। এবার আসো মেটাফেজ। তো এইচএসসি যারা দিবা তারা অবশ্যই এগুলা চিত্র দেখবা যে ঘ নাম্বারে দিয়ে দিছে। ঘ নাম্বারে বলে যে মাইটোসিস আর মিয়োসিসের গুরুত্ব বা ক্রসিং ওভারের গুরুত্ব, এগুলো আসে। এবার আসো মেটাফেজ মানে মধ্য পর্যায়ে। মেটা মানে কি মাঝখানে, তার মানে মধ্যের দিকে থাকবে। ঠিক আছে, মধ্য মানে কি বিষুবীয় অঞ্চল, তার মানে এখানে বিষুবীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল বা ইকুয়েটর বরাবর কি থাকে, ক্রোমোজোমগুলো অবস্থান করে। এই বিষুবীয় অঞ্চল বরাবর যে অবস্থান করতেছে, মাঝখানে ওরা অবস্থান করতেছে, এই অবস্থাকে মেটাকাইনেসিস বলে। ঠিক আছে, এখানে কি করতে সুপার কন্ডিশন, ওই যে বললাম সব থেকে খাটো আর মোটা হয়, সুপার কয়েলিং হয়, সব থেকে ঘন হয়, অতিরিক্ত কয়েলিং, অতিরিক্ত প্যাচানির কারণে এরা সবচেয়ে খাটো আর মোটা এখানে হয়। আর নিউক্লিয়ার ইনভ্লেস আর একবারে দেখো বিলুপ্ত ঘটে থাকে, তাই না? নিউক্লিয়াস ও নিউক্লিয়ার ইনভ্লেস একবারে বিলুপ্ত করতে, এই দুইটা জিনিসই তো। আর দেখো এই যে শেষ দশে কি সেন্ট্রোমিয়ারও ভাগ হয়ে যায়, প্রোফেসর সেন্ট্রোমিয়ার ভাগ হয়নি, এই জন্য তাদের ক্রোমাটিড বলছে, কিন্তু এখানে সেন্ট্রোমিয়ারও ভাগ হয়ে গেছে, এই জন্য এদের তখন কি বলে, অপত্য ক্রোমোজোম বলে। ঠিক আছে, অপত্য ক্রোমোজোম বলে। অ্যানাফেজ মানে কি, কত গতি পর্যায়, এখানে তার মানে কি ভাগ হয়ে গেছে, তার মানে দেখো এই যে প্রোফেজে এখানে এরকম কিন্তু 4টা ছিল, কিন্তু এখানে দেখো 4 দুগুণ 8টা হয়ে গেছে, ভাগ হয়ে 8টা হয়ে গেছে। এর এখন বিপরীত দিকে দৌড় শুরু করবে। অ্যানাফেজ মানে গতি পর্যায়, মানে এর বিপরীত দিকে দৌড়। দৌড়ের টাইমে দেখো যে সেন্ট্রোমিয়ার মাথাগুলা কি অগ্রগামী থাকে আর বাহুগুলা কি অনুগামী থাকে। এই টাইমে এদের কিন্তু ভিএল জে এর মতো দেখা যায়। মনে করো একজনের সেন্ট্রোমিয়ার আছে এই বরাবর, দেখো তার মানে সেই ভি এর মতো, তার মানে সেন্ট্রোমিয়ারটা যদি মাঝখানে থাকে তার মানে তারে দেখতে ভি এর মতো, এই জন্য এটা মেটাসেন্ট্রিক। এখন আরেকজন মনে করো মাঝখানে নেই, মাঝখান থেকে একটু সরে গেছে, তাহলে তার কি এল এর মতো দেখা যাইতেছে না? তার মানে সে মাঝখান থেকে একটু সরে গেছে, মাঝখানে থাকলে হয়তো মেটা। আর সাব মানে কি নিচে, তাহলে সাব মেটা মানে একটু নিচে, মানে একটু সরে গেছে, তাহলে তখন দেখতে এল এর মতো, এই জন্য সাব মেটা মানে এল। তেমনি টেলো মানে কি প্রান্ত, তার মানে একবারে প্রান্তে যদি একটা থাকে আর একটা একবারে বড়, তার মানে এটা কি আয়ের মতো দেখতে না? আর একবারে প্রান্ত থেকে যদি একটু সরে আসে তাহলে সেটা কি জে এর মতো দেখতে না? আই জে, তাহলে সেটা হলো কি অ্যাক্রোসেন্ট্রিক। তাহলে এইটাই ঠিক আছে, একবারে মাঝখানে থাকলে মেটাসেন্ট্রিক, যেটা দেখতে কি ভি এর মতো, মাঝখান থেকে একটু সরে গেল তাহলে কি এল এর মতো, যেটা সাবমেটা। একবারে লাস্টে থাকলে টেলো, দেখতে আয়ের মতো, লাস্ট থেকে একটু সরে গেলে একবার লাস্টে মানে প্রান্ত কেন্দ্রিক। আর প্রান্ত থেকে একটু সরা মানে কি উপপ্রান্ত, সেটা কি জে এর মতো দেখা যাবে না? তাহলে এগুলা কিন্তু এগুলা বাংলা ইংরেজি সব নাম। ঠিক আছে, যেভাবে আমি পড়াইতেছি তোমরা যদি এইভাবে এগুলা পারো তাহলে এর বাইরে কিছু আসবে না। ঠিক আছে, তাহলে এখানে কি হয়, আর বিপরীত দিকে আসলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে এখানে দেখবা, তাহলে এরা এখানে কি বিপরীত দিকে দৌড়ানো শুরু করে, ভিএলজিআই, এই জিনিসগুলো একটু মনে রাখবা। আচ্ছা এরপরে দেখবা টেলোফেজ। টেলোফেজে কি হয়, প্রোফেজে যা ঘটছে তার বিপরীত, প্রোফেজে যা ঘটছে তার উল্টা, মানে এখানে আসলে জল যোজন ঘটবে, প্রোফেজে জল বিয়োজন ঘটছে, এখানে জল যোজন ঘটবে। ঠিক আছে, ওখানে ক্রমশ খাটো আর মোটা হয়েছে, এখানে আবার পাতলা ও লম্বা হইতে শুরু করবে। এখানে নিউক্লিয়ার এনভেলপ ও নিউক্লিওলাস আবার এখানে আসবে। ঠিক আছে, এখানে নিউক্লিয়াস আর নিউক্লিয়ার মেমব্রেন কি বিলুপ্ত করতে শুরু করছিল, এখানে আবার ওটা আসবে। ঠিক আছে, মানে সব এখানে স্পিন্ডল যন্ত্র যে তৈরি হয়েছিল প্রোমেটাফেজ, এটা এখানে বিলুপ্ত হয়ে যাবে। আচ্ছা এবার সাইটোকাইনেসিস, তার মানে কি লাস্টে আমি একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস পাই গেলাম না, এই দেখো টেলোফেজে লাস্টে গিয়ে গেছে কত, এই যে এরা ইধারে যখন গেছে তারপরে এই বাইরে কি নিউক্লিয়াস আর নিউক্লিয়ার মেমব্রেন গিয়ে আবার আমি দিয়ে দিছি। ঠিক আছে, তাহলে এইখানে মনে রাখবা এই জিনিসগুলো হয়। এবার আসো কি দুইটা নিউক্লিয়াস তৈরি করছে, এবার সাইটোপ্লাজমটারে আমার ডিভাইড করে দিতে হবে, তাহলেই তো এটা একটা কোষ এটা একটা কোষ হয়ে যাবে। তো সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলা। ঠিক আছে, তো উদ্ভিদ ক্ষেত্রে ক্ষেত্রে কি হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর ফাগমোপ্লাস্ট এগুলার ক্ষুদ্র ক্ষুদ্র কণা জমা হয়ে কি তৈরি করে, একটা কোষ প্লেট তৈরি করে। ওই কোষ প্লেটের উপরে কি হয়, কত সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন এগুলা জমা হয়ে পুরো একটা কোষ প্রাচীর তৈরি করে ফেলে। তো এটা তো উদ্ভিদ কোষে। প্রাণী কোষে কি কোষ প্রাচীর থাকে, থাকে না। তো প্রাণী কোষের ক্ষেত্রে কি হবে, কত ওই যে বিষুবীয় অঞ্চল মানে মাঝখান বরাবর কি হবে, গর্তের মতো ভিতরের দিকে ঢুকে যাবে। তাদের আর নতুন কোনো কোষ প্লেট তৈরি হইতেছে না, তাদের এই প্রাচীরটাই গর্তের মতো ঢুকে যাবে। এই যে গর্তের মতো ঢুকে যায় পুরো দুইটারে আলাদা করে ফেলবে। ঠিক আছে, তোমার একটা রুটির বোল দিছে,
ওইটা এরকম রুটি বানাও না আমরা, আটারে তুমি কি করবা, গর্তের মধ্যে ভিতরে ঢুকে তারপর তো দুইটা আলাদা করে দিবা, তাহলে ওইরকম এখানে গর্তের মধ্যে ভিতরে ঢুকে আলাদা হয়ে যায়। এটার জন্য কি প্রোটিন, অ্যাক্টিন আর মায়োসিন দরকার, তাহলে উদ্ভিদ কোষে কোষ প্লেট তৈরি হয়, প্রাণী কোষে হয় না। এখন আমার আগে ক্যারিওকাইনেসিস হবে, তারপরেই তো সাইটোকাইনেসিস হবে। তো কত কত জায়গায় দেখা যায় সাইটোকাইনেসিস না হলে, মানে শুধু ক্যারিওকাইনেসিস হইতেছে, তার মানে কি নিউক্লিয়াস সংখ্যা বাড়তেছে 2 থেকে 4, 4 থেকে 8, তাহলে বহু নিউক্লিয়াস তৈরি হবে। একে বলে মুক্ত নিউক্লিয়ার বিভাজন, মানে নিউক্লিয়াসই বিভাজন হইতেছে, সাইটোপ্লাজম বিভাজন হওয়ার নাম নেই। সাইটোপ্লাজম বিভাজন না হলে কি নতুন কোষ হবে? কোষ হইতে গেলে তো সাইটোপ্লাজমও লাগবে, নিউক্লিয়াসও লাগবে। তাহলে নিউক্লিয়াস সংখ্যা বাড়তেছে, বাট সাইটোপ্লাজম আলাদা হইতেছে না, তাহলে তো কোষ তৈরি হবে না। তাহলে কোষ হবে একটাই, বাট নিউক্লিয়াস হবে অনেকগুলা। তাহলে ওইটারে বলে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। যেমন ডাবের পানি একটা মুক্ত নিউক্লিয়ার বিভাজন, এটা অনেকখানি আসে। ঠিক আছে? তো দেখা যায় এই যে যদি অনেকগুলো নিউক্লিয়াস থাকে, এরকম উদ্ভিদ কোষকে বলে সিনোসাইটিক, আর প্রাণী কোষকে বলে প্লাজমোডিয়াম। মনে রাখবা, প্রাণী কোষের আগে প আছে, প্লাজমোডিয়াম আগে প আছে। ঠিক আছে? তাহলে প্রাণী কোষকে প্লাজমোডিয়াম আর উদ্ভিদ কোষকে সিনোসাইটিক বলে। ক্লিয়ার? ক্যারিওকাইনেসিস এটা দুটো পার্থক্য বলা আছে, এগুলো আমরা আগে পড়াইছি, দরকার নেই। মাইটোসিসের গুরুত্ব কি, এগুলা সিকিউ এর জন্য পড়ে নিবা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ। সিকিউ এটা খুবই আসে ঘ নাম্বারে। এই প্রত্যেক হেডলাইন আকারে দিতে হবে, এই যে ক্ষতস্থান পূরণ, প্রত্যেকটা হেডলাইন আকারে। অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে টিউমার, ক্যান্সার হয়, এগুলা খুবই আসে। তাহলে হেডলাইন আকারে তোমার কি করতে হবে, সিকিউতে লেখা লাগবে। ঠিক আছে? মেডিকেলের জন্য শুধু হেডলাইন গুলো মনে রাখতে হয়েছে। এবার সে অনিয়ন্ত্রিত মাইটোসিস, এর কারণে কি টিউমার আর ক্যান্সার তৈরি হয়, তাই না? যদি আমি নিয়ন্ত্রণ না করতে পারি, দেখো সাপোজ আমার একটা কোষ আসছে, ওই কোষের ডিএনএ এর মধ্যে ঝামেলা আছে, মানে ডিএনএ এর মধ্যে ঝামেলা আছে, জিনগুলা যে কাজ করতো সেই কাজ আর করতে পারবে না, এখন উল্টা কাজ করে ফেলবে। তাহলে ওই কোষটারে কি আমার বিভাজন হতে দেওয়া যাবে? ওই কোষটা তো একটা ডিফেক্টিভ কোষ। তাহলে ওই কোষটা যদি বারবার বিভাজন হয়, তাহলে আমার ডিফেক্টিভ কোষের সংখ্যা বেড়ে যাবে, ফলে ওই জায়গাতে টিউমার হয়ে যাবে। তো এই যে এই জন্য দেখছো না, জীবন ধাপে কি করছে, কোষটা যদি অংশগ্রহণ করতে পারে তাহলে তারা দিচ্ছে, নাহলে কিন্তু দেয় নাই। তো কোনো কারণে এই যে কোষচক্র বা জীবন ধাপগুলোর যে নিয়ন্ত্রণ করতেছে, কোষচক্র নিয়ন্ত্রণ করতেছে এই যে সিডি কে, বা আমাদের P53 জিন। ঠিক আছে? এই যে P53 একটা জিন, তো সিডি কে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বা P53 জিন, এরা মিলে কোষচক্রটা নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, ওই যে G1 G2 এগুলাই নিয়ন্ত্রণ করে। কোনো কারণে এরাদের নিয়ন্ত্রণ হারাই গেছে, এরা নিয়ন্ত্রণ করতে পারতেছে না, বা এরা ডিফেক্ট হয়ে গেছে, তাহলে এরা কি নিয়ন্ত্রণ করতে পারবে? পারবে না। তাহলে তখন G1 এর মধ্যে যদি কেউ একটা ডিফেক্টিভ কোষ ঢুকে গেল, যার ডিএনএ কিন্তু এখন খারাপ, বা তার জিন কিন্তু ডিফেক্টিভ, তাহলে সে যে ঢুকে গেল, তারা এখন আটকানোর মতো কি কেউ আছে? সে খারাপ হওয়ার সত্ত্বেও সে কিন্তু G1 থেকে এসে চলে যাবে, এস থেকে G2 তে চলে যাবে, এরপর এম ফেজে বিভাজন হয়ে দুইটা কোষ তৈরি করবে। এরকম হইতে হইতে অনেকগুলো কোষ, তার মানে একটা ডিফেক্টিভ কোষ আমার শরীরে অনেক বেড়ে গেল, তো ওইটাই তো আমার টিউমার হয়ে যাবে, তাই না? তো এই জায়গাটা কিন্তু ঝামেলা। ঠিক আছে? তাহলে ওই জায়গাতে তখন কি টিউমার বা ক্যান্সার হয়ে যাবে। তাহলে কোনো কারণে কোষ চক্র নিয়ন্ত্রণ করে এমন যে প্রোটিন বা জিন যারা আছে, P53 বা সিডিকে, এরা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলেই কিন্তু কি আমাদের এই অনিয়ন্ত্রিত মাইটোসিস গুলো হবে। ঠিক আছে? তাহলে এখানে এগুলোই দেওয়া আছে, দেখো এই যে এই কি করে, এই যে বিনষ্ট, এই 53 নামক প্রোটিন সাধারণত কোষকে বিভাজন হতে বিরত রাখে, তাই না? এই যে খারাপ কোষগুলো যেগুলো আছে, ওদের বিভাজন হতে কিন্তু বিরত রাখে। কিন্তু এটা যদি ডিফেক্টিভ হয়, তখন কি ওটা নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না, তখন আমার খারাপ কোষের সংখ্যা আস্তে আস্তে বাড়বে। তো টিউমার তৈরি হওয়াকে বলে অঙ্কোজেনেসিস। ঠিক আছে? কোষচক্র নিয়ন্ত্রণকারী জিন হলো অঙ্কোজিন, অঙ্কোজিন মানে ক্যান্সার। আর যে সকল রাসায়নিক পদার্থ এগুলা তৈরি করে তাদের আমরা বলি মিউটাজেন্স। ঠিক আছে? মিউটাজেন মানে এটা রাসায়নিক পদার্থ, এগুলার কারণে হয়। ঠিক আছে? মিউটাজেনিক পদার্থকে আবার কার্সিনোজেনিক ক্যান্সার সৃষ্টি করে, এগুলা আসলে অনেকটা সিমিলার। তো প্যাপিলোমা ভাইরাস এখানে বলছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার তৈরি করে। ঠিক আছে? তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটা। ঠিক আছে? তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটা হলো কি, এটার B6 আর B7 জিন দুইটা ক্যান্সার তৈরি করে। ঠিক আছে? দেখবা 9, 10 এর বইয়ে E6 আর E7 দেওয়া আছে, এখানে আবার B6 B7 দেওয়া আছে। যাই হোক, তাহলে এখানে কি যে P53, এইটা মনে রাখবা। ঠিক আছে? এই P53 আমাদের কি গার্ডিয়ান জিন বলে, মানে এই আসলে মেইন দায়িত্বে থাকে আমাদের। ঠিক আছে? এবার দেখো কোষ মৃত্যুবরণ করতে পারে দুই প্রক্রিয়া, একটা নেক্রোসিস, একটা অ্যাপোপ্টোসিস। এনতে নেক্রোসিস, এনতে নিউট্রিশন। তার মানে পুষ্টির অভাবে বা নিউট্রিশনের অভাবে যদি কোষ ক্ষতিগ্রস্ত হয়ে মারা যায়, তখন হলো নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিস মানে কি জেনেটিক্যাল মৃত্যু। ওই যে বললাম একটা কোষে ঝামেলা আছে, তোমার কোষচক্র নিয়ন্ত্রণকারী জিনগুলো ভালো আছে বা ইনটেক্ট আছে, তাহলে তারা তখন কি করবে, ওই ডিফেক্টিভ কোষকে বিভাজন হতে দেবে? দিবে না। তারা কি করবে, একটু সময় দিবে রিপেয়ার হওয়ার জন্য। যদি রিপেয়ার হতে না পারে, তখন তারা মেরে ফেলবে। কোন প্রক্রিয়া মেরে ফেলবে? এই যে অ্যাপোপ্টোসিস। তার মানে এটা হলো কি প্রোগ্রাম সেল ডেথ, মানে প্রোগ্রাম করে ডেথ মারবো। ঠিক আছে? এই তো আমার জন্য উপকার না, এই তো আমার জন্য ক্ষতিকর, তাহলে আর আমি মেরে ফেললাম, আমার শরীরের ভালোর জন্য একে আমি মেরে ফেললাম। এই যে প্রোগ্রাম সেল ডেথ, তাই না? এটা হলো অ্যাপোপ্টোসিস। আর পুষ্টির অভাবে নেক্রোসিস, ওই যে না খায় আসো অনেকদিন, দেখো না এলাকার মানুষগুলো অনেকদিন না খায় থাকে, কি আস্তে আস্তে চিকন হয়ে যায়,
তাই না? হাড্ডি মাড্ডি শুকায় যায়, তার মানে কি তার কোষগুলো আস্তে আস্তে মারা যাইতেছে। ঠিক আছে, তাহলে ওটা হলো পুষ্টির অভাবে। আর যখন তোমার শরীরের জন্য ক্ষতিকর কোনো কোষ হবে, তখন শরীরের যে জিনগুলো আছে তারা অটোমেটিক তারা মেরে ফেলবে। ঠিক আছে, এবার দেখো পার্থক্যের বিষয়, খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা রিডিং মিডিং পড়বা। এটা কিন্তু ঘ নাম্বারেও আসে। মাইটোসিস আর মিওসিসের পার্থক্য আসে ঘ নাম্বারে। ঠিক আছে, এটা দরকার। এবার মিওসিস মানে কি একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়। ঠিক আছে, আর নিউক্লিয়াস কি হয়, অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, এই নিউক্লিয়াস এই ক্রোমোজোম কি অর্ধেক হয়ে যায়। নিউক্লিয়াস 2বার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয়। ঠিক আছে, ফলে অপত্যকোষী ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষী ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়। এই জন্য কি রাসমূলক বিভাজন বলে, এটা খ নাম্বারে খুবই আসে। এই যে মনে করো একটা কোষ 2n, এই একটা কোষ থেকে প্রথমে 2টা কোষ তৈরি হবে, এই 2টা হলো n, এই 2টা থেকে আবার 2টা করে তৈরি হবে, 2টা করে n তৈরি হবে। তাহলে আলটিমেটলি একটা কোষ থেকে লাস্টে আমি কি 4টা কোষে পাইলাম। তো এটা হলো মিওসিস 1, প্রথম ধাপটা হলো মিওসিস 1, আর পরের ধাপটা হলো কি মিওসিস 2। তাহলে মিওসিস 1 এই দেখো ক্রোমোজোম অর্ধেক হয়ে গেছে না, তাহলে মিওসিস 1টাই হলো কি কত হ্রাসমূলক। ঠিক আছে, আর মিওসিস 2 মানে ওই যে এন থেকে যেগুলো শুরু হয়েছে, এন থেকে 2টা এন, এন থেকে 2টা এন, এই ধাপটাই হলো কি মিওসিস 2। এটা কিন্তু কি কত যা আছে তাই তৈরি করছে না, মানে কি সমীকরণিক বা মাইটোসিসের মতো, তাই না? এটা হলো কি সমীকরণিক বা মাইটোসিসের মতো, মাইটোসিসের মতো, বুঝছো? তাহলে প্রথমটা হলো হ্রাসমূলক, বাট মিওসিস 2টা হলো কি সমীকরণিক বা মাইটোসিসের মতো। ঠিক আছে, তাহলে এই যে মিওসিস, এখানে তার মানে কি নিউক্লিয়াস আমার 2বার, এই গোলগুলো হলো নিউক্লিয়াস, গোলগুলো 2বার বিভক্ত হইলো। বাট দেখো 2n থেকে n, মানে প্রথম ধাপে খালি কি ক্রোমোজোমটা ভাগ হয়েছে, পরের ধাপে কি ক্রোমোজোম আর ভাগ হয়েছে? হয়নি। তাহলে ক্রোমোজোম কিন্তু একবারই ভাগ হয়েছে, বাট নিউক্লিয়াস গোলগুলো দেখো 2বার, প্রথমে এক ধাপে হইলো, পরের ধাপে আবার হয়েছে। তার মানে গোলগুলো 2বার বিভক্ত হইতেছে, বাট 2nটা কিন্তু একবারই বিভক্ত হয়েছে। এই জন্য নিউক্লিয়াস 2বার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয়। ফলে অপত্যকোষী ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষী ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। এই যে অর্ধেক ক্রোমোজোম হ্রাস পাইলো অপত্যকোষে বা পোলাপান কোষগুলাতে, যে অর্ধেক ক্রোমোজোম হ্রাস পাইলো, এই জন্য এটা কি বলে হ্রাসমূলক বিভাজন। তাইলে এবার দেখো বিজ্ঞানী কয়েকটা নাম আছে, স্টার্স বার্জার পুষ্পক উদ্ভিদে, মানে উদ্ভিদে এই হ্রাসমূলক বিভাজনটা লক্ষ্য করছে। তার মানে উদ্ভিদে ফার্মার ও মুর, তারা হলো কি কত একে হ্রাসমূলক, ফার্মার ও মুর করছে সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজনকে মিওসিস বলে। তার মানে মিওসিস নামকরণ করছে কে, ফার্মার ও মুর। বিজ্ঞানী বোভেরি যদি বলে তার মানে গোল কৃমি, বোভেরির সাথে গোল কৃমি আসবে, তাহলে বোভেরি গোল কৃমি। স্টার্স বার্ডসের উদ্ভিদ, ফার্মার ও মুর মিওসিস নামকরণ করছে। ঠিক আছে, কোথায় ঘটে? সর্বদা জনন মাতৃকোষে, একটা জায়গাতেই ঘটে, তাই না? জনন মাতৃকোষ থেকে আমি জনন কোষ, জনন মাতৃকোষের কোষগুলো মানে কি শুক্রাশয় ডিম্বাশয়ের যে কোষগুলো আছে। জনন কোষ মানে কি শুক্রাণু ডিম্বাণু, তার মানে শুক্রাশয় থেকে শুক্রাণু, ডিম্বাশয় থেকে ডিম্বাণু, কোন প্রক্রিয়ায় তৈরি হবে? মিওসিস। শুক্রাশয় ডিম্বাশয়ের কোষগুলো কি জনন মাতৃকোষ মানে কি 2n, আর ওদের থেকে যে শুক্রাণু ডিম্বাণু তৈরি হইতেছে সেগুলো হলো কি n, কোন প্রক্রিয়ায়? তাহলে মিওসিস প্রক্রিয়ায়, যেহেতু অর্ধেক হ্রাস হইতেছে। আর মনে রাখবা আমাদের ক্ষেত্রে দেখো, আমাদের ক্ষেত্রে এই যে শুক্রাণু তৈরি হইলো প্লাস এই যে ডিম্বাণু তৈরি হইলো, দুইটা মিলিত হয়ে কি কত একটা জাইগোট তৈরি করলো না? এই জাইগোট কি কত একটা বাচ্চা তৈরি করবে, তাই না? জাইগোট একটা ছোট একটা ভ্রূণ, মায়ের পেটে যে বাচ্চাটা থাকে এই ভ্রূণটা কিন্তু জাইগোট থেকে তৈরি হয়। তাহলে এটা কোন প্রক্রিয়া তৈরি হয় জানো? মাইটোসিস। ওই যে বললাম কোন একটা কিছু বিকশিত হইতেছে বা বৃদ্ধি হইতেছে, সেটা মাইটোসিস। তাহলে জাইগোট থেকে ভ্রূণ, এটা হলো মাইটোসিস। বাট জাইগোটটা তৈরি হয়েছে কি কত শুক্রাণু ডিম্বাণু থেকে না, শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়ার মাধ্যমে তৈরি হয়েছে না, আর শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়েছে কি মিওসিস প্রক্রিয়ায় না। তার মানে আমাদের জাইগোটের আগে হয় কি কত মিওসিস, আর জাইগোটের মধ্যে হয় কি মাইটোসিস। তাহলে আমাদের জাইগোটের আগে মিওসিস, জাইগোটের পরে হলো কি মাইটোসিস। এটা হলো উচ্চ শ্রেণী বা আমাদের ক্ষেত্রে। আর নিম্ন শ্রেণী যারা আছে তাদের ক্ষেত্রে উল্টা। তাহলে দেখো নিম্ন শ্রেণীর ক্ষেত্রে কি হবে কত নিষেক, নিষেক মানে কি ওই যে দুইটা মিলিত হয়ে যে জায়গা তৈরি করতেছে, ওই নিষেকের আগে হয় কি ওদের মাইটোসিস হয়, আর নিষেকের পরে মানে জাইগোটের পরে হয় কি ওদের মিওসিস। ঠিক আছে, তাহলে দেখো উচ্চ শ্রেণীর জীবে মিওসিস হয় নিষেকের পূর্বে, তাই না? মানে আমাদের তো মিওসিস নিষেকের আগে হইতেছে, শুক্রাণু ডিম্বাণু তৈরি করতেছে না, এন্ড মাইটোসিস হয় কি নিষেকের পরে। কিন্তু নিম্ন শ্রেণীর জীবে দেখবা উল্টা, তাহলে তাদের হয় কি দেখো ওই যে তাদের নিম্ন শ্রেণীর জীবে মিওসিস হয় কি নিষেকের পর, তাহলে আমাদের তো মিওসিস হয় কোথায়? নিষেকের আগে, তাই না? মানে জাইগোটের আগে, ওদের ক্ষেত্রে কি নিষেকের পরে হয়। তাহলে নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে আমাদের থেকে উল্টা। তাহলে ডিপ্লয়েড জীব মানে কি আমরা, তাহলে আমাদের যেটা হয় এটা হলো কি যে টার্মিনাল মায়োসিস বলে। উদ্ভিদের ক্ষেত্রে হয় কি কত স্পোরিক মায়োসিস। কয়েক প্রকার ছত্রাক শৈবালের ক্ষেত্রে কি হয় জাইগোটিক মায়োসিস। এরপরে মায়োসিসের ধাপ, এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো পড়বা, যা তখন বসে তাই দেখবা, নিউক্লিয়াস 2 ক্রোমোজোম একবার, কোথায় কোথায় হয় এগুলাই লেখা আছে। এখানে যে ক্রসিং ওভার, হোমোলোগাস ক্রোমোজোম, বাইভ্যালেন্ট, এগুলা কয়েকটা কথা ওয়ার্ড আছে, এগুলো আমরা একটু দেখতেছি সামনে।
এবার দেখো এর প্রকার মিওসিস কি কত দুইটা ধাপ, একটা হলো মিওসিস 1 একটা মিওসিস 2, তাই না? মিওসিস 1টা কি হ্রাসমূলক, ক্রোমোজোম কমে গেছে। মিওসিস 2টা কি দেখছো না সমান ছিল না n থেকে n, তার মানে কি ওটা হলো সমীকরণ। এই মিওসিস 1 আর মিওসিস 2 এর মাঝখানে একটা হয় সেটা হলো ইন্টারকাইনেসিস, যেই একটা সময় ইন্টারকাইনেসিস। আর আমরা তো জানি মিওসিস 1 মিওসিস 2 এর তো কোষ বিভাজন, তাই না? একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হবে। তো বিভাজনের আগে মুহূর্তে তাকে প্রস্তুতি নিতে হবে না, যে সময়টা ওই যে তখন দেখলাম 90 থেকে 95%, সেটা হলো ইন্টারফেস। তাহলে ইন্টারফেস, তারপরে মিওসিস 1, তারপর ইন্টারকাইনেসিস মিওসিস 2। মিওসিস 1টা আবার 4 ধাপ, প্রোফেজ 1 মেটাফেজ 1 অ্যানাফেজ 1 টেলোফেজ 1। তাহলে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ এগুলো কিন্তু মাইটোসিসের ধাপ ছিল, তাই কি না? ক্যারিওকাইনেসিস ধাপ ছিল, বাট এদের পাশে 1 2 লেখা থাকলে মনে করবে এরা মিওসিসের ধাপ। তাহলে মিওসিস 1টা হলো কি সবগুলো 1, মিওসিস 2টা হলো কি ওগুলাই হলো 2, শুধু প্রো মেটাফেজ নাই। আবার প্রোফেজ 1 হলো এই পাঁচটা, এই পাঁচটা হলো আমার ইম্পর্টেন্ট, ল্যাপ্লোটিন জাইগোটিন প্যাকাটিন, এর মধ্যে প্রথম তিনটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সিকিউ কিন্তু এই প্রথম তিনটা থেকে আসে। এই সিকিউ আসে খুব থেকে বেশি হলো কি প্যাকাটিন থেকে আসে তোমাদের ইয়ের মধ্যে পরীক্ষায়। তাহলে এবার আসলে আমরা প্রোফেজ 1 এর একবারে ল্যাপ্লোটিনে ঢুকে গেলাম, আর কিছু দেখা দেখি নেই। ল্যাপ্লোটিনের এরকম কয়েকটা জিনিস, এখানে জল বিয়োজন ঘটবে প্রোফেজের মতো। ঠিক আছে, জল বিয়োজন ঘটে ওরা কি চিকন সুতা নেয়, ক্রোমোজোমগুলো সংকুচিত হইতে শুরু করবে। ঠিক আছে, এই যে ক্রোমোজোমগুলো অণুবীক্ষণ যন্ত্রের দৃষ্টিগোচর হবে, ওই যে বহু ক্রোমোমিয়ারের দানা দেখা যাবে, দেখবা দানা দেখা যায়, ক্রোমোমিয়ার দানা দেখা যায়। এন্ড এদের যে বিন্যাস, এরা ফুলের তোড়ার মতো অবস্থান করে, যাকে যে বুকে, বুকে মানে কি ফুলের তোড়া না, বিজ্ঞানের ডাইরেক্টর বুকে বসছে, বা পোলারাইজড বিন্যাস। তাহলে ফুলের তোড়া বা বুকে বা পোলারাইজড বিন্যাস, এই তিনটা দেখা যায়, ক্রোমোমিয়ার দানা দেখা যায়, জল বিয়োজন ঘটে আর সুতার মতো সংকুচিত হইতে শুরু করে। এই যে চিত্র, এই 5টা ওয়ার্ড মনে রাখবা। জাইগোটিনে 2টা ওয়ার্ড মনে রাখবা, একটা হলো বায়োভ্যালেন্ট আর একটা হলো সিন্যাপসিস। বায়োভ্যালেন্ট আর কি সিন্যাপসিস, দুইটা ক্রোমোজোম, মিওসিস মানে দুইটা ক্রোমোজোম, একটা আছে মা থেকে একটা আছে বাবা থেকে। তাহলে মা আর বাবা থেকে যে দুইটা ক্রোমোজোম আসে তাহলে আমরা বলি হোমোলোগাস ক্রোমোজোম। ঠিক আছে না? আমি লম্বা হইছি, এই লম্বা হওয়ার জিনটা, এই লম্বা হওয়ার যে জিনটা, সেটা পাশাপাশি দুইটা ক্রোমোজোমের একই জায়গাতে ছিল। একটা ক্রোমোজোম বাবার ক্রোমোজোমের এই জায়গাতে লম্বা হওয়ার জিন, মায়ের ক্রোমোজোমেরও ঠিক ওই জায়গাতেই লম্বা হওয়ার জিন। দুইটার মধ্যে যেটা হলো প্রকট বা যেটার ক্ষমতা বেশি বা যেটা ডমিনেন্ট, সেইটা কিন্তু প্রকাশ পাইছে। বাবার জিন যদি প্রকট হয় তাহলে দেখবা বাবার কারণে লম্বা হয়েছে। ঠিক আছে, তার মানে এরকম দুইটা করে তোমার প্রত্যেকটা বৈশিষ্ট্য এরকম দুইটা করে, এই যে এই জায়গাতে একটা জিন, এই জায়গাতে একটা, হুবহু লম্বা হওয়ার জিন মনে করে এই জায়গাতে আছে, ফর্সা হওয়ার জিন মনে করে এই জায়গাতে আছে। তো প্রত্যেকটা তোমার বৈশিষ্ট্য কি করবে, মা আর বাপ দুইজন থেকেই দুইটা জিন আসছে, বাট যে হলো প্রকট বা যার ক্ষমতা বেশি বা যে ডমিনেন্ট, সেই প্রকাশ পাইছে। বুঝো নাই? কেউ কেউ দেখবে তোমার মায়ের মতো হয়েছে, কেউ কেউ দেখবে বাপের মতো হয়েছে। তো কে কোন বৈশিষ্ট্য কোন ক্ষেত্রে প্রকট হবে প্রচ্ছন্ন হবে এটা আসলে বলা যায় না আগে থেকে। বুঝছো? তাহলে দেখো, তাহলে এখানে দুইটা জিনিস, একটা হলো কি সিনাপসিস আর একটা হলো বায়োভ্যালেন্ট। তাহলে দুইটা হোমোলোগাস মানে কি, ওই যে মা আর বাপ থেকে যে দুইটা আসছে সমসংস্থ একসাথে ওরা জোড়া লাগা থাকে, তাহলে দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টির প্রক্রিয়াকে সিনাপসিস বলে। এই যে এরা দুইটা জোড়া লাগে আছে না, যে প্রক্রিয়ার মাধ্যমে জোড়া লাগে সেটা হলো সিনাপসিস, আর জোড়া যে লাগে আছে এটা বলে বায়োভ্যালেন্ট। তাহলে বায়োভ্যালেন্ট মানে কি দুইটা ক্রোমোজোম, কিন্তু প্রক্রিয়াটা কি, জোড়া লাগার প্রক্রিয়াটা কি, সেটা হলো সিনাপসিস। তাহলে সিনাপসিস হলো প্রক্রিয়া, প্রক্রিয়ার কারণে ওরা যে অবস্থায় আছে, এই জোড়া লাগাটারে, এই দুইটারে একসাথে কি বলবো, বায়োভ্যালেন্ট। এখান থেকে আর কিছু লাগে না। ঠিক আছে, তাহলে এবার সব প্যাকাইটিন খুবই ইম্পর্টেন্ট। দেখো ওরা জোড়া লাগে আছে না, এখন কি হবে জানো, এর ক্রোমোজোমের অর্ধেক ওর দিকে চলে যাবে, অর ক্রোমোজোমের অর্ধেক এর দিকে চলে যাবে। কিন্তু তার আগে একটা ঘটনা ঘটবে, সেটা হলো টেট্রোড। এই যে একটা ক্রোমোজোম এখানে ছিল না, মায়ের এটা ক্রোমোজোম বাপের এটা ক্রোমোজোম, এই ক্রোমোজোম থেকে দেখো দুইটা ক্রোমাটিড তৈরি করছে, তাই না? এই যে বিভক্ত হয়ে গেছে প্রোফেজের মতো, সেন্টিমিটার বিভক্ত হয় নাই, কিন্তু বাকি দুইটা বিভক্ত হয়ে কি দুইটা ক্রোমাটিড তৈরি করছে। মায়ের ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিড তৈরি করছে। তো মায়ের একটা ক্রোমোজোমের একটা ক্রোমাটিডের অর্ধেক ভেঙে বাপের অর্ধেকের সাথে জোড়া লাগছে, আর বাপেরটা ভেঙে মায়ের কাছে গেছে। এই যে দেখো চিত্র, এই যে দেখো এখানে দেখো এই যে কালো হয়ে গেছে, তাই না? সাদার পরে কালো হয়ে গেছে আর এটা সাদা হয়ে গেছে, তার মানে কি অর্ধেক ভেঙে এখানে গেছে, অর্ধেক ভেঙে এখানে গেছে। তাহলে এই যে অর্ধেক যে ভাঙলো, এই ভাঙা যে হইলো, এটারে বলে ক্রসিং ওভার। এর কাছে অরটা যাবে, অরটা ওর কাছে যাবে, এটা ক্রসিং ওভার। তো ভাঙার জন্য তাদের আগে জোড়া লাগা লাগছে না, এই যে দেখো এখানে জোড়া লাগছে না, তো জোড়া লাগাটার বলে কাইজমা। তাহলে কাইজমা কি ইংরেজি এক্স অক্ষের মতো, ওই যে এক্স অক্ষের মতো দেখা দেখা যাচ্ছে। তাহলে আগে জোড়া লাগছে এক্স অক্ষ, এটা হলো কাইজমা। জোড়া লাগার পরে তারা কি করছে, এর অর্ধেক ভেঙে ওর কাছে গেছে, ওর অর্ধেক ভেঙে এর কাছে গেছে। ঠিক আছে, ক্রোমোজোমের অংশের বিনিময় ঘটছে, মানে জিনে বিনিময় করছে, এটা বলে ক্রসিং ওভার, ক্রস হয়েছে, ক্রসিং ওভার। আর তার আগে কি হয়েছে কত, এই যে একটা ক্রোমাটিড থেকে, একটা থেকে কি চারটা, দুইটা ক্রোমাটিড, আর এটা থেকে দুইটা ক্রোমাটিড। তাহলে মায়ের ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমাটিড, বাপের ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমাটিড, তার মানে টোটাল কি চারটা ক্রোমাটিড। এই জন্য এটা বলে টেট্রোড। ঠিক আছে, তাহলে চারটা ক্রোমাটিড তৈরি করছে, দুইটা ক্রোমোজোম চারটা ক্রোমাটিড তৈরি করছে, এই জন্য এটা বলে টেট্রোড। তাহলে তিনটা লাইন, একটা হলো টেট্রোড, একটা হলো কাইজমা, একটা হলো ক্রসিং ওভার। টেট্রোড মানে কি, ওই দুইটা ক্রোমোজোম ক্রোমাটিড চারটা ক্রোমাটিড তৈরি করছে, তাই না? এটা হলো কি টেট্রোড। আর ওই একটা একটা ক্রোমোজোমের ক্রোমাটিড আর একটা ক্রোমোজোমের ক্রোমাটিড দেখবা জোড়া লাগছে, এটা হলো কাইজমা।
এরপরে জোড়া লাগার অংশের মধ্যে কি হয়েছে, বিনিময় হয়েছে, একটা ভেঙে ওর কাছে গেছে, ওরটা ভেঙে এর কাছে গেছে, এটা হলো কি ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারের কারণে কি হয় কত, এই যে পরিবর্তন বৈচিত্র্যগুলো আসে, তাই না? জিনের ক্রোমোডেটের অংশের বিনিময় মানে কি, জিনের বিনিময়, এর কারণে কি বৈচিত্র্য আসে। এখানে বিনিময় যে হইতেছে এটা কিন্তু নন সিস্টার ক্রোমোডেট, তাই না? মায়ের ক্রোমোডেটের অংশ বাপের ক্রোমোডেটের কাছে যেতেছে, বাপেরটা মায়ের কাছে যেতেছে, তাইলে দুইটা আলাদা আলাদা না, দুইজন তো আলাদা। তাইলে এই যে দেখবা একটা ক্রোমোজোমের যে এই যে দুইটা ক্রোমাটিড, এইটা আর এইটা, এরা হলো কি সিস্টার ক্রোমাটিড, কারণ একটা ক্রোমোজোমের। বাট এই ক্রোমোজোম আর এই ক্রোমোজোমের একটা আর এই ক্রোমোজোমের একটা, এরা তো নন সিস্টার, তাই না? দুইটা ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড। তাহলে এখানে কি হয়, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের যে বিনিময় হয়, এটাই হলো ক্রসিং ওভার, বুঝছো না? তাহলে ডিপ্লোটেনে এখানেই দেখবা আমি যা যা বলছি তাই আছে। এই যে এখানে কি প্যাকাইটিন, প্যাকাইটিন খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে সিকিউ আসে, সিকিউ একটা টপিক থেকে আসে। তাহলে এখানে প্রথমে টেট্রোড মানে কি, ওই যে দুইটা বিভক্ত হয়ে চারটা তৈরি করবে, ওটার সিস্টার ক্রোমাটিড, আর আলাদা আলাদা করে নন সিস্টার ক্রোমাটিড বলে। আর নন সিস্টার ক্রোমাটিড দেখবে জোড়া লাগে গেছে, ওটা হলো কি এক্স অক্ষ, এক্স এর মতো জোড়া লেগেছে, ওটা ক্রাইজোমা। আর এই কাইজোমার মধ্যে কি অংশের বিনিময় ঘটবে, এটাই বলে কি ক্রসিং ওভার, খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডিপ্লোডেনে প্রান্তীয়করণ ঘটে, মানে যে জায়গাতে জোড়া লাগাইছিল জোড়া লাগাটা আস্তে আস্তে পিছনে দিকে যায়, ঠিক আছে? প্রান্তীয়করণ ঘটে, একটা কেটে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এটা মনে রাখবে। ডায়াগনস্টিক থেকে আলাদা কিছু নেই। শেষ, আমাদের মেইন পড়া শেষ, আর এগুলা কিছু লাগে না। যে মেটাফেজ 1 এ মাইটোটিকের মেটাফেজের মতো এই পর্যায়ে সেন্টিমিটার বিভক্ত হয় না, একটু মনে রাখো। বিভক্ত হয় কোথায়, কত অ্যানাফেজে, অ্যানাফেজ 1 এ। মেটাফেজে কি হয়েছিল, কত লাস্টের দিকে আলাদা হয়ে গেছিল না? বাট মিয়োসিসের ক্ষেত্রে অ্যানাফেজে আসলে আলাদা হয়ে যায়। অ্যানাফেজে কিন্তু ঠাস করে ডাবল তৈরি করে, এই দেখো 2n এর পরিবর্তে n, মানে এখানে আসলে এখানে কি হয় যে ক্রোমোজোমের সংখ্যা মাল্টিপ্লিকেশন ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাহলে বিভক্ত হয়ে যায় কোথায়, ওখানে হয়েছিল মেটাফেজে। বাট মিয়োসিসের ক্ষেত্রে অ্যানাফেজ 1 এ বিভক্ত হয়ে যায়। এরপরে যেগুলা, এগুলা দরকার নাই, এগুলা আসলে এরপরে মেইন পড়া আমাদের শেষ, এর আমাদের ক্লিয়ার, এগুলা 2 থেকে কিছুই আসে না। এরপরে মিয়োসিসের গুরুত্ব খুবই খুবই ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আর এমসিকিউ এর জন্য হেডলাইন গুলো মনে রাখতে হবে। ক্রোমোজোম সংখ্যা দেখো ধ্রুব থাকে, ধ্রুব যদি বলে সমতা রক্ষা করে, সমতা, সমতা মানে কি, কত 2n থেকে আবার 2n যদি বানাও মানে সমান রাখছো, তাহলে কি মাইটোসিস। আর ধ্রুব রাখছো, পোলাপান যা মা বাবা তা, ধ্রুব রাখছি আমি, তার মানে কি, এটা হলো মিয়োসিস, তাই না? মিয়োসিসের কারণেই তো দুইজন অর্ধেক হয়ে গেছিল, পরে দুইটা অর্ধেক জোড়া লাগে আবার আগের মতোই হয়েছে, তাই না? মিয়োসিস নামে মাইটোসিস দিলে কি হইতো, কত আমার জননকোষ কি 2n 2n হইতো, ওই 2n 2n মিলিত হয়ে 4n, মানে বাচ্চা আমার 4n হয়ে গেছে, আমি 2n আমার বাচ্চা 4n, তার বাচ্চা আবার 8n, তাই না? তাহলে এই জন্য ক্রোমোজোম অর্ধেক হওয়া লাগে, কারণ বাচ্চা তৈরি হয়তো দুইজনের থেকে, এই জন্য আগে অর্ধেক হওয়া লাগে। তাহলে এই যে বৈচিত্র্য সৃষ্টি করে, অভিব্যক্তি তৈরি করে, গ্যামেট সৃষ্টি করে, জনক্রম ম্যান্ডেলের সূত্রে ব্যাখ্যা, এরা প্রত্যেকটা মিয়োসিস ছাড়া সম্ভব না। ক্রসিং ওভার কি একটু আগে পড়লাম, ওই যে প্যাকাইটিনে কি হয়, কত সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হইতেছে, এটা হলো ক্রসিং ওভার। থমাস হান্ট মর্গানের আবিষ্কার করছে 1909 সালে, ভুট্টা উদ্ভিদ আবিষ্কার করছে 1933 সালে, পুরস্কার পাইছে। তাহলে ভুট্টা উদ্ভিদে মনে রাখবা কে, এটা কিন্তু বিজ্ঞানে নেওয়া আসে। এখানে কি ভেঙে যায়, ভেঙে যায় কি এন্ডোনিউক্লিয়াস এনজাইমের মাধ্যমে ভেঙে যায়, আবার জোড়া লাগে কি লাইগেস এনজাইমের মাধ্যমে। তাহলে লাইগেস জোড়া লাগে, এন্ডোনিউক্লিয়াস কি ভেঙে যায়, ঠিক আছে? এই ক্রসিং ওভারের কৌশল, এটা গ নাম্বারে আসে। এটার কারণে কি হয়, ক্রসিং ওভারের গুরুত্ব কি, কত এই যে প্রকরণ হইতেছে, জিনের বিনিময় করতেছে, তাই না? ফলে কি বৈচিত্র্য তৈরি হইতেছে, তাই না? বৈচিত্র্য সৃষ্টি হয়, অভিযোজন ক্ষমতা বাড়ে, নতুন বৈশিষ্ট্য তৈরি হয়, তাই না? জেনেটিক ম্যাপ তৈরি হয়, জিনের অবস্থান নির্ণয় করা যায়, এগুলাই। তাহলে অধ্যায় এই যে মাইটোসিস মিয়োসিস খুবই খুবই ইম্পর্টেন্ট সিকিউ এর জন্য, খুবই খুবই ইম্পর্টেন্ট। মাইটোসিস আর মিয়োসিসের পার্থক্য, সিকিউ। এই অধ্যায়ের সিকিউ টপিক কি, মাইটোসিসের গুরুত্ব, মিয়োসিসের গুরুত্ব, মাইটোসিস মিয়োসিসের মধ্যে পার্থক্য, ক্রসিং ওভারের গুরুত্ব, এই কয়েকটা সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আরেকটা হলো কি যে প্রোফেস, মেটাফেস, অ্যানাফেস, এদের চিত্র সহ ব্যাখ্যা, ঠিক আছে? চিত্র সহ খুবই আসবে, এই যে কয়টা বললাম এর বাইরে কিছুই আসবে না। শেষ, এখান থেকে আর এই পরের গুলা কিছুই পড়া লাগবে না। তো এই অধ্যায়টা শেষ, লাস্টে এই অধ্যায়ের দক্ষতা, এই জিনিসগুলো ভালো করে পড়বা। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, এতটুকু পড়া থাকলে তোমাদের আর এখান থেকে কোনো কিছু দরকার নেই। তো আল্লাহ হাফেজ সবাইকে।